বাংলার এক প্রত্যন্ত গ্রামে বাস করত এক যুবক, নাম তার রমেশ। বেশ কয়েক বছর রমেশ শহরে থাকার জন্য তার পোশাক আশাকে ছিল শহুরে ছাপ, আর চিন্তাধারাও ছিল বেশ যুক্তিবাদী। গ্রামটি ছিল সবুজে ঘেরা, পাখির কলতানে মুখরিত, কিন্তু গ্রামের এক প্রান্তে ছিল একটি পুরনো পরিত্যক্ত রাজবাড়ি, যা সবাই ভূতের বাড়ি নামে চিনত। গ্রামের বয়স্করা বলতেন ওই রাজবাড়িতে একসময় জমিদার পরিবার বাস করত, কিন্তু এক ভয়ঙ্কর রাতে জমিদার ও তার পরিবারের সবাই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। তারপর থেকেই বাড়িটি পরিত্যক্ত। তবে রাতের বেলা ওই বাড়ি থেকে অদ্ভুত সব শব্দ শোনা যায়। রমেশ ছিল সাহসী এবং কৌতূহলী। সে অনেক দিন পর গ্রামে ফিরেছিল। গ্রামে ফিরে সে তার বন্ধুদের কাছ থেকে ওই বাড়িটি সম্পর্কে শুনল। তার মনে কেমন একটা যেন হতে থাকল, এবং সে সায়ককে ওই বাড়িতে যাওয়ার প্রস্তাব দিল। ছোটবেলা থেকেই কেন জানি আমার ওই বাড়িটাতে যেতে মন চাইতো। চল না একদিন যাই। খেপেছিস নাকি? না না বাবা, ওখানে গিয়ে কাজ নেই। কি জানি কোন অতৃপ্ত আত্মা ঘাড়ে চেপে বসে। ধুর, আত্মা টাত্মা কিছু নয়, এমন আবার হয় নাকি? এটাও তো হতে পারে ওখানে অনেক খাজানা লুকিয়ে রাখা আছে। গিয়ে দেখতে ক্ষতি কি? তা মন্দ বলিসনি, কিন্তু এতদিন যে শুনে এসেছি সেটাকে কি উপেক্ষা করা যায়? চল না, কিছু হোক বা না হোক গিয়ে তো দেখি। আর সত্যি যদি কিছু অঘটন ঘটে তাহলে বাঁচাবে কে? তুই চাপ নিস না, বামুনের ছেলে আমি, গায়ত্রী মন্ত্র জপ করে নেব। এই রে, বেশ তো ছিলাম, কেন যে তোর পাল্লায় পড়লাম। নিজে তো মরবি আর আমাকেও মারবি। যেমন ভাবা তেমন কাজ। তারা দুজনে ঠিক করল ওই রাজবাড়ির রহস্য উদ্ঘাটন করবে। চলে এলো পূর্ণিমার রাত। তারা গ্রামের রাস্তা থেকে বেরিয়ে আস্তে আস্তে জমিদার বাড়ির দিকে এগিয়ে গেল, এবং তারা একসাথে জমিদার বাড়িতে প্রবেশ করল। ভেতরে ঢুকে তারা দেখল জমিদারের একটা পুরনো ছবি দেয়ালে টাঙানো রয়েছে। মেঝেটা ধুলোয় ঢাকা, বাতাসে এক ভৌতিক অনুভূতি যা কোনোভাবেই উপেক্ষা করা যায় না। ভয়ে ভীত হয়ে সায়ক এক কোণে চুপ করে দাঁড়িয়ে থাকল। দেখেছিস জমিদারি কাকে বলে? শখ দেখলেই বোঝা যায়। বেশ দামি দামি জিনিস দিয়ে কেমন ঘর সাজিয়েছিলেন। শুনেছি তিনি নাকি বেশ অত্যাচারী ছিলেন। প্রজাদেরকে নির্মম অত্যাচার করে তাদের থেকে জোর জবরদস্তি সব জিনিস ছিনিয়ে নিতেন। আর সেই টাকা দিয়ে দেখেছিস কেমন নিজের শখ পূরণ করতেন। ভাই, এবার তো বাড়ি চল, তুই তো সবই দেখে নিয়েছিস। আমি আর পাচ্ছি না এইভাবে দাঁড়িয়ে থাকতে। আচমকা তাদের কথার মধ্যে পিছনের দিকের একটা দরজা নিজে থেকেই যেন খুলে গেল। ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে সায়ক এক কোণে দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপতে লাগল, আর রমেশ এক দৃষ্টিতে ওই দরজার দিকে তাকিয়ে থাকল এবং সাহস করে এগিয়ে যেতে থাকল। সায়ক কেঁপে কেঁপে বলে উঠল, ওরে কোথায় যাচ্ছিস? মরবি নাকি রে?
রমেশ নির্ভীকভাবে বলতে লাগলো, তুই থাম, যদি ভয় পাস তো এখানে আমার জন্য অপেক্ষা কর, আমি একাই যাব। না বাবা, আমি একা থাকবোই না। গেলে দুজনে যাব, মরলে একসাথে মরবো। আমি একা দাঁড়িয়ে থাকতে পারবো না। ঘরটির মাঝখানে একটা পুরনো পিয়ানো রাখা ছিল। অপ্রত্যাশিতভাবে পিয়ানোটি হঠাৎ করে দেখে উঠল। এবার যেন রমেশ একটু ভয় পেয়ে গেছে, কিন্তু তার কৌতূহল তাকে থামতে দিল না। সে ধীরে ধীরে পিয়ানোটার দিকে এগিয়ে গেল। আরে কিছু না রে, একটা ছোট্ট নেংটি ইঁদুর চলে গেল পিয়ানোর উপর দিয়ে। এদিকে শায়কের অবস্থা বেশ কঠিন। সে বলতে লাগলো, ব্যাস হয়ে গেল। রাম 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 রাম। ওরে আর যাস না রে, তুই এবার বাড়ি ফিরে চল। রমেশ শায়কের কথা কানে না নিয়ে এগিয়ে যায় একটা ছোট্ট দরজার দিকে। রমেশ একটা ছোট্ট ঘরে এসে পৌঁছাল। অন্ধকার ঘরে একটা টেবিল ছাড়া আর কিছুই নেই, আর টেবিলের ওপর কিছু ছড়ানো বইপত্র ও কাগজ। সেই ছড়ানো ছেটানো কাগজগুলোর মধ্যে রমেশ একটা ডায়েরি খুঁজে পেল। ডায়েরিটা খুলতেই রমেশ থমকে গেল। যা ছিল জমিদারের ডায়েরি। বহুকাল আগের কথা। বাংলার এক প্রত্যন্ত গ্রামে ছিল এক প্রসিদ্ধ জমিদার পরিবার। জমিদার শ্রীযুক্ত হরিদাস চৌধুরী ছিলেন গ্রামের প্রধান, কিন্তু তিনি ছিলেন অত্যন্ত কঠোর এবং অত্যাচারী। প্রজাদের ন্যায্য অধিকার থেকে তাদেরকে তিনি বঞ্চিত করতেন। জমিদার মশাই, আমার শরীরটা বিশেষ ভালো যাচ্ছে না। গ্রামের ডাক্তারবাবু শহরে গিয়ে চিকিৎসা করাতে বলেছেন, কিন্তু আমি গরিব মানুষ, পয়সা কোথায় পাই? কিছুই তো নেই যে নিজের জন্য খরচা করব। তো কত টাকা লাগবে শুনি? ওই আর কি 100 টাকা হলেই হবে। আমি জমি চাষ করে ঠিক দিয়ে দেবো। দয়া করে যদি হুজুর আমার মাথায় হাত রেখে 100 টাকা দিয়ে দেন, আমি হয়তো প্রাণে বেঁচে যাই। থাকো সব কথা, ওই কথায় তো আর ইংরেজ সরকারের পেট ভরবে না, ভরবে তোমার দেওয়া খাজনাতে। বেশি দেরি করো না, সামনে একটা আমার বড় কাজ আছে। পাওনাটা আমি তখনই চাই। আগে হুজুর, আমি ঠিক ফিরিয়ে দেবো, আমি কথা দিচ্ছি আপনাকে ফিরিয়ে দেবো। না দিলে আমি তা আদায় করে নিতে জানি। সেই টাকা নিয়ে রামু শহরে গিয়ে নিজের চিকিৎসা করায় এবং গ্রামে ফিরে সুস্থ হয়ে আবার চাষবাস করতে থাকে। সে বছর বন্যার কারণে ফসল ভালো না হওয়ায় রামু তার ঋণের টাকা শোধ করতে পারেনি। অবশ্য জমিদার তার কথার খেলাপ করেনি। ঋণের টাকা ফেরত না পাওয়ায় জমিদার রামুর শেষ সম্বলটুকু কেড়ে নিয়েছিল। এমন করবেন না হুজুর, না খেতে পেয়ে মরে যাবে সব। এমন না করলে ইংরেজরাই তোদেরকে গুলি করে মারবে, বুঝলি? সেই রাত্রেই রামু হতাশ হয়ে
জমিদারের বাড়ির সামনে আত্মহত্যা করে এবং আত্মহত্যার আগে তিনি অভিশাপ দিয়ে যান যে জমিদারের পরিবার ধ্বংস হবে, সারা জীবন তাদেরকে হাহাকার করে যেতে হবে। অপরদিকে রামুর মৃত্যুর পর থেকেই জমিদার পরিবারের সব অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। হঠাৎ করে এক রাতে জমিদার সহ তার পরিবারের সবাই নিখোঁজ হয়ে যায়। গ্রামবাসীরা মনে করতে থাকে রামুর অভিশাপই এই দুর্ভাগ্যের কারণ। তারপর থেকেই বাড়িটি পরিত্যক্ত। গ্রামবাসীরা সেখানে যেতে ভয় পায় এবং বাড়িটি অভিশপ্ত জমিদার বাড়ি নামে পরিচিতি পায়। কিন্তু গল্প এখানেই শেষ নয়। রমেশ জমিদার শ্রীযুক্ত হরিদাস চৌধুরীর ডায়েরি পড়ে তার সম্পর্কে আরও কিছু জানতে পারে। তিনি লিখে গিয়েছিলেন তিনি একজন গুপ্তচর ছিলেন। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তিনি বিপ্লবীদের সাহায্য করে থাকতেন। তার কঠোর আচরণের আড়ালে তিনি বিপ্লবীদের জন্য অস্ত্র এবং টাকা পয়সা সাহায্য করে থাকতেন। আশা করি এই টাকাতেই তোমাদের হয়ে যাবে, লাগলে আরও দেব। ইংরেজদেরকে আমাদের সমূলে উৎখাত করতেই হবে, না হলে ওরা আমাদেরকে তিলে তিলে শেষ করে দেবে। তার বলতে আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেখানে দেশের অধিকাংশ জমিদার ইংরেজদের পক্ষে, সেখানে আপনাদের মতো কয়েকজনকে পাশে না পেলে সত্যি আমরা বড় দুর্বল হয়ে পড়ব। তোমাদের পাশে থাকতে পেরে আমারও খুব ভালো লাগছে। বাইরে আমি একটা অত্যাচারী মুখোশ পরে থাকি, বা পরে থাকতে হয়, না হলে ধরা পড়ে যাব যে। আমিও চাই এই দেশের জন্য কিছু একটা করতে, তবে জানি না আর কতদিন এইভাবে আড়ালে থেকে কাজ করতে পারবো। শুনেছি আমার নাম নাকি সরকারের কাছে উঠে যায়। ভয় পাবেন না জমিদার বাবু, আমরা আপনাদের পাশে আছি। না না, ভয় আমি নিজেকে নিয়ে পাই না, ভয় তো তোমাদেরকে নিয়ে। যদি আমার কারণে তোমরা ধরা পড়ে যাও, আমি বলছি তোমরা নিজেদের খেয়াল রেখো, কারণ তোমরাই দেশের মুক্তির প্রধান কাণ্ডারী। ইংরেজরা বুঝতে পেরে গিয়েছিল জমিদার গোপনে বিপ্লবীদের সাহায্য করছে। তাই এক রাতে জমিদার ও জমিদারের পরিবারের সবাইকে একসাথে অপহরণ করে অন্য এক জায়গায় নিয়ে গিয়ে হত্যা করে। গ্রামের মানুষ তা জানত না, তাই তারা আজও জমিদারকে দোষী মনে করে। রমেশের ডায়েরি পড়া শেষ হলে মাথা তুলে শায়কের দিকে দেখল। শায়ক এক কোণে চুপ করে দাঁড়িয়ে আছে। কেউ কোনো কথা বলল না, শুধু দুজন দুজনের দিকে তাকিয়ে আছে, কারণ এত দিনের গল্পটা তাদের কাছে মিথ্যে হয়ে গিয়েছিল। সত্যটা যেন আলো হয়ে ফুটে উঠল। এই সত্য উদ্ঘাটনের পর গ্রামবাসীরা তাদের ভুল বুঝতে পারে এবং জমিদার হরিদাস চৌধুরীর স্ত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এবং তার আত্মত্যাগের কথা তারা স্বীকার করে। জমিদার বাড়িকে পুনরায় সংস্কার করার উদ্যোগ নেওয়া হয় এবং একটি সংগ্রহশালাও স্থাপন করা হয়, যেখানে জমিদারের ডায়েরি ও অন্যান্য স্মারক রাখা থাকে এবং গ্রামবাসীরা তাদের ভুল বুঝতে পেরে জমিদারের প্রকৃত পরিচয় নিয়ে গর্ববোধ করে।